ইচ্ছে করছে। গ্রামে আবার আঙুর বাগান কি করলো? ওরে ওসব তো বিদেশি ফল। উঠানে আঙুর চাষ করেছো বলে অনেকেরই হিংসে হচ্ছে। প্রতিদিন আমাদের আঙুর গাছের আঙুরগুলো কমে যাচ্ছে। তুই আজ থেকে ওই আঙুর মাচার উপর নজর রাখ। কি সুন্দর দৃশ্য! শেষে কিনা বাড়ির উঠোনেই সোনার আঙুর চাষ করলি মালা। মালা, চাল ডাল আর সবজি তো কেনা শেষ হলো। দেখ তো মা, তোর আর কিছু লাগবে কিনা। বাবা, ওই দেখো ফলের দোকান, কত সুন্দর কালো আর লাল আঙুর। আমার না আজ খুব আঙুর খেতে ইচ্ছে করছে। ওরে ওসব তো বিদেশি ফল, অনেক দাম। তার চেয়ে বরং এই দেশি পেয়ারা বা কলা কেন, ওগুলো সস্তার শরীরের জন্য ভালো। না বাবা, আমি কলা বা পেয়ারা খাবো না, ওগুলো তো রোজই খাই। আজ আমি আঙুরই খাবো। তুমি চলো আমার সাথে। আচ্ছা চল দেখি, যদি সস্তায় পাওয়া যায়। তবে কিনতে পারবো না কিন্তু। আয়। কানাই আর মালা ফলের দোকানের সামনে যায়। দোকানের এক কোণে কিছু পচা ও নরম আঙুর ঝুড়ির নিচে পড়েছিল। কানাই খেয়াল না করে তার বাজারের থলিটি ঠিক ওই পচা আঙুরগুলোর ওপরে রাখে। বিক্রেতা ভাই, এই আপেল আর আঙুরের কেজি কত করে রাখছেন? একটু রয়ে সয়ে দাম বললেন। আরে দাদা, এগুলো তো সাধারণ ফল না, সব বিদেশি। আপেল 400 টাকা, আঙুর 800 টাকা কেজি, একদম কম হবে না। শুনেছিস মা, এই ফলের দাম এত বেশি? 1 কেজি আঙুর কিনতে গেলে তো আমার সারা মাসের বাজার করা হবে না। চল মা। কি দাদা, এতক্ষণ ধরে দরদাম করে এখন বলছেন নেবেন না? কিছু নিয়ে তো যান। না দাদা, এখন অত টাকা সাথে নেই। পরে কখনো সময় সুযোগ হলে এসে নিয়ে যাব। এখন আসি। মারে, মন খারাপ করিস না। আজ হলো না তো কি হয়েছে, অন্য একদিন ঠিক কিনে দেব। না বাবা, আমি একদম মন খারাপ করিনি। চলো আমরা বাড়ি ফিরে যাই। মালা মাটির ওপর থেকে বাজারের থলিটি তুলে নেয়। থলির নিচে পচা আঙুর কাদার সাথে লেগে কয়েকটি আঙুরের বীজ অজান্তেই আটকে উঠে আসে। এত দেরি হলো যে বড়, গোধূলি পেরিয়ে তো সন্ধ্যা হতে চললো। কেনাকাটা করতে কি এত সময় লাগে? আর বলো না, তোমার আদরের মেয়ের কাণ্ড। বাজারে গিয়ে দামি আঙুর খাওয়ার জন্য জেদ ধরলো, ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। বলি ওরে মালা, নুন আনতে যাদের পান্তা ফুরোয় সেই ঘরের মেয়ের আবার আঙুর খাওয়ার শখ হয় কি করে? দাও দেখি বাজারের থলিতে কি কি এনেছো। এই নাও মা, বাজারের থলে। আমারও সব আঙুর টাঙুর আর খেতে হবে না। এখন রান্না বসাও তো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এখন রান্নাটা চটপট বসিয়ে দিই। তোমরা হাত মুখ ধুয়ে ঘরে যাও, অনেক কাজ বাকি। আকাশটা দেখেছো কেমন কুচকুচে কালো মেঘ করেছে? মনে হয় একটু পরেই বড় বৃষ্টি নামবে। মেঘ যেহেতু করেছে, দেরি না করে ভেতরে যাও। ভিজে গেলে আবার জ্বরজারি হবে, তখন আরেক বিপদ। এই মহাজন সাহেব, এই সাবধানে পা ফেলুন। রাস্তার যা অবস্থা, যে কোনো সময় আচার খাওয়ার ভয় আছে। অন্ধকারটা ঘনিয়ে এলো। আরে কিসে ধাক্কা লাগলো? উফ, পায়ের নখটাও যেন ভেঙে গেল। বাপ রে বাপ! এ কি মহাজন সাহেব, এটা তো একটা কাঁচের বোতল, আর দেখুন ভেতর থেকে কেমন উজ্জ্বল নীল আলো জ্বলজ্বল করছে। অদ্ভুত তো, কোনো সাধারণ বোতল তো এমন হওয়ার কথা নয়। চল হরি, এটা সাথে করে বাড়িতে নিয়ে যাই। মহাজন বোতলটি তুলে নেয়। আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। তারা আর দেরি না করে মহাজনের বাড়িতে গিয়ে পৌঁছায়। মহাজন বাবু, বৃষ্টির যা তেজ, এবার একটু বোতলটা খুলে দেখুন না, ভেতরে আসলে কি এমন আছে। যখন এত করে বলছিস তখন খুলে দেখি। বোতলের ভেতরে নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। এ কি, আমি ভুল দেখছি না তো? এ তো দেখছি একটা জ্যান্ত পরী।
হ্যাঁ, আমি নীলপরি। এক দুষ্ট জাদুকর আমায় এই বোতলে বন্দি করে রেখেছিল। আজ অনেক দিন পর আপনাদের জন্য আমি মুক্তি পেলাম। মহাজন বাবু, সুযোগ হাতছাড়া করবেন না। ওকে এমনি এমনি ছেড়ে দেবেন না, কিছু চেয়ে নিন, পরি বলে কথা। শোনো পরি, তোমাকে যে মুক্ত করলাম তার বদলে আমাকে কিছু দিতে হবে। বলো বলো, কি দেবে আমাকে? এ কি, নিজেরাই এমন ভাবে যাচ্ছে, মনে হচ্ছে এরা খুব লোভী। আমাকে মুক্ত করার জন্য আমি তোমাদের আশীর্বাদ দিতাম, কিন্তু তোমাদের মনে বড় লোভ, তাই আমি তোমাদের কিছুই দিতে পারবো না। আর আমার শক্তি ওই বোতলের আংটির ভেতর। দেবো না বললেই হলো? আমাদের মহাজন সাহেব চেয়েছেন যখন, তোমাকে কিছু না কিছু তো দিতেই হবে। আর আংটির ভেতর হলে আগে বোতলে কি আংটিটা নিয়ে এসো। এই তো ঠিক সুযোগ। এবার সোনা দানা না দিলে আর তোকে বের করছি না। বিশ্বাস করো মহাজন, আমার সোনা দানা দেওয়ার মতো কোনো জাদুকরি ক্ষমতা এখনো নেই। আমি এখনো অত বড় হইনি। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পরি হয়ে সোনা দিতে পারবে না, এটা কেউ বিশ্বাস করে? মহাজন বাবু, একে আটকে রাখুন। আমার কথা শোনো, আমার বড় বোন লালপরি সব দিতে পারি। আমার সেই ক্ষমতা এখনো অর্জন করা হয়নি। তবে তাই হোক, সোনা যখন দিতে পারবি না তখন এই বোতলের ভেতরে বন্দি হয়ে থাক। আর হরি, তুই লাল পরীর খোঁজ করতে থাক। একটাকে যখন হাতে পেয়েছি আর একটা তো আসবেই। মা, মা, শিগগিরই এদিকে এসো তো, দেখো কি হয়েছে। কি হলো রে মালা, এত চেঁচামেচি করছিস কেন সাত সকালে? এই দেখো মা, এখানে কতগুলো ছোট ছোট চারা গাছ বের হয়েছে। কাল তো এগুলো ছিল না। তাই তো, অনেকগুলো চারা একসাথেই গজিয়েছে দেখছি। মাটিটা ভিজে ছিল বলে তাড়াতাড়ি বের হয়েছে। আরে চারাগুলো তো একদম ঘরের দরজার সামনে হয়েছে। এখানে থাকলে তো পা লেগে মরে যাবে। চল মা, এগুলো তুলে আমাদের উঠোনের কোণে লাগিয়ে দিই। হ্যাঁ চলো বাবা, ওখানেই ভালো হবে। গাছগুলো বড় হলে তবেই বোঝা যাবে এগুলো আসলে কিসের চারা। কানাই আর মালা মিলে চারাগুলো উঠানের কোণে সযত্নে লাগাতে থাকে। এমন সময় মিনু আর যোগু সেখানে আসে ঝুড়িতে কুমড়া নিয়ে। ও কবিতা বৌদি, আমাদের গাছের প্রথম কুমড়ো পেরেছে তোমাদের জামাই, তাই তোমাদের দিতে এলাম। ও মা, মিনু যে, এ তো অনেক বড় কুমড়ো গো। বসো বসো, একটু জল খেয়ে যাও। না গো, আজ বসবো না। বলি, তোমরা সকালবেলায় এই আজে বাজে চারা গাছ নিয়ে কি করছো? এই ঠিকই তো, আগাছা পরিষ্কার না করে উল্টে সেগুলো যত্ন করে লাগাচ্ছ। এ তো আজব কারবার। চারাগুলো যখন হয়েছে তখন অযথা নষ্ট না করে এক কোণে পুঁতে রেখে দিলাম। কোনো প্রাণকেই তুচ্ছ করা উচিত নয়। ও মিনু, চলে এসো। এখানে দাঁড়িয়ে কানাইদার জ্ঞানমূলক কথা শুনতে আর ভালো লাগে না। এ কথা শুনে বিষণ্ণ মনা